যে বর্তমান যে সমস্যাগুলো আমরা দেখছি, আওয়ামী লীগের লোকজন কিন্তু এই সময়ের মধ্যেই সবকিছু তারা সামলে নিয়েছে। 99% আওয়ামী লীগের যারা লোকজন তারা এখনো বাংলাদেশে আছেন। বুঝার চেষ্টা করুন। ৯৯ ভাগেরও বেশি আওয়ামী লীগের যারা লোকজন এখন বাংলাদেশে আছেন, শুধু আছেন না, যার অবস্থানে গ্রামে গঞ্জে ব্যবসা বাণিজ্যের সব জায়গাতে একেবারে বহাল তবিয়তে আছেন। তাহলে যদি ৩৫ ভাগ লোক আওয়ামী লীগ করে, তার 1% আওয়ামী লীগকে আমরা যদি ধরি, ৯৯% আওয়ামী লীগ যার অবস্থানে আছে, আর 1% আওয়ামী লীগ বাস্তুচ্যুত হয়েছে। এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক শহর থেকে অন্য শহরে, এক জেলা থেকে অন্য জেলায়, অথবা বাংলাদেশ থেকে অনেকে পালিয়ে গেছেন। অনলি 1%। আবার এই 1% এর মধ্যে যদি আপনি এটাকে ১০০ করেন, তাহলে দেখবেন যে ৯৯ জন লোক বাংলাদেশের মধ্যেই আছেন, আর একজন মাত্র লোক সীমান্ত পাড়ি দিয়ে ভারতে, লন্ডনে, আমেরিকাতে গিয়েছেন। খুব অল্প। তাহলে এই যে একটা শক্তি, এটি একটা জীবন্ত আগ্নেয়গিরি, কিন্তু ঘুমন্ত। আবার বলছি, জীবন্ত আগ্নেয়গিরি কিন্তু ঘুমন্ত। সেটাকে মোকাবেলা করার জন্য যে পরিকল্পনা দরকার, যে জনপ্রিয়তা দরকার, যে সাংগঠনিক শক্তি দরকার, যে শুভ কর্ম দরকার, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একেবারেই করতে পারছে না, বরং উল্টো করেছে। এর ফলে কি হলো, প্রশাসনের মধ্যেই আওয়ামী লীগের ভূত চেপে বসেছে, এবং আওয়ামী লীগ সেই জিনিসগুলোকে তারা বিভিন্নভাবে বাজানোর চেষ্টা করেছে। কখনো সুজিব ওয়াজদের জয়ের মুখ দিয়ে এক ধরনের কথা আসছে, কখনো শেখ হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হচ্ছে, কখনো বঙ্গবীর কাদের সিদ্দিকী একটা কথা বলছেন, কখনো সেই জনাব সোহেল তাজ শেখ হাসিনাকে গালাগাল দিচ্ছেন। এবং আপনারা জানেন অনেক কিছুই রাজনীতিতে হয়। এই রাজনীতিতে যারা ক্ষমতায় থাকেন তারা টাকা দিয়ে প্রেস ক্লাবের সামনে অনেক লোককে দাঁড়িয়ে দেন যে আমাকে গালাগাল করো, অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালাগাল করো, এবং এটাই রাজনীতি। কাজে যারা শেখ হাসিনাকে গালাগাল করছেন খুব অশ্লীল অশ্রাব্য ভাষায়, আওয়ামী লীগকে যারা গালাগাল করছেন এবং শেখ হাসিনার পরিবর্তে ডক্টর ইউনূসকে ত্রাণকর্তা মনে করছেন, ওর মধ্যে যে বা ওনার মধ্যে যে শেখ হাসিনার ভূত নেই, একথা কিন্তু বলা যাবে না। তো সেই দিক থেকে শেখ হাসিনার যারা লোকজন আছে তারা একটা ডেডলাইন দিয়ে রেখেছে, সেটি হলো ডোনাল্ড ট্রাম্প ২০ তারিখে ক্ষমতা লাভ করবেন, এবং সেই ২০ তারিখের পরে আপনি দেখবেন কত দ্রুত তারা মাঠে নেমে যায়, এবং সেটি এখনো অনেক সময়। এর কারণ হলো পুরো ডিসেম্বর মাস এবং জানুয়ারির ২০ তারিখ। এই সময়টি যদি ইউনূস সরকার এবং তার সমর্থক যারা রয়েছেন তারা এই আওয়ামী লীগের এই ২০ তারিখের পরের যে ডেডলাইন, এটাকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে পারে, তখন এক ধরনের সমীকরণ রচনা হবে। আর যদি তারা ক্রমশ এখন যে দুরবস্থার মধ্যে আছে তাদের এই দুরবস্থা বাড়তে থাকে, হানাহানি বাড়তে থাকে, ব্যর্থতার পরিমাণ বেড়ে যায়, তাহলে আওয়ামী লীগের যে ডেডলাইন, এটি ২০ তারিখ থেকে এগিয়ে ২০শে ডিসেম্বর যে হবে না, এই কথা আমি এখনো বলতে পারছি না। কিছু করা হবে, তখন আমাদেরকে দোষ দিতে পারবেন না। আমরা তাকিয়ে আছি, এখন আপনাদেরকে আরো সময় দিতে চাই, ব্যবস্থা নেন। আমি মনে করি যারা ছাত্র এই প্রতিনিধি আছে, নাহিদ, আসিফ, আরো ছাত্র প্রতিনিধি নেন, তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে। নাহিদ এবং আসিফ এখন এই মুহূর্তে সরকারে আছে, মাহফুজ আছে, তাদেরকে সর্বোচ্চ মানে ক্ষমতা দিতে হবে, তারা যেন এগুলো বাস্তবায়ন করতে পারে। আমি মনে করি তাদেরকে ঠিকভাবে যদি কাজ করতে দেওয়া হয়, কারণ তারা এই বিপ্লবটাকে ধারণ করে। এই নাহিদের শরীরের সেই দাগ এখনো কিন্তু আমাদের মনে আছে। সো তার উপরে যে নির্যাতন চলেছে, সে কোনোদিন বাংলাদেশের মানুষের সাথে বিট্রে করবে না। অতএব তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে, তারা যেন এগুলো ব্যবস্থা নিতে পারে। যদি নাকি তাদেরকে চাপ দিয়ে এই সংস্থা, ওই সংস্থা, এই উপদেষ্টা, ওই উপদেষ্টা এগুলো করে যদি তাদেরকে এই 'প্রথম আলো ডেইলি স্টারের' ব্যাপারে যদি ব্যবস্থা নিতে বাধা দেওয়া হয়, তাহলে আমরা তখন কিন্তু মানুষজন রাস্তায় নামবে এবং এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হইতে থাকবে। সো বিশৃঙ্খলা তৈরি হলে সেটার সুবিধা আওয়ামী লীগ নিবে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিবে, ভারতীয় গোয়েন্দা সংস্থা নিবে, হিন্দুরা নিবে, ইসকন নিবে। আমাদের যায়ও না আসেও না। আমরা চাই আপনারা ভালো থাকেন। আপনারা যদি না চান যে দেশ ভালো না থাকুক, তাহলে আমাদের তো আপনাদেরকে ভালো রাখার কোনো প্রশ্নই আসে না। সো আপনারা আমাদেরকে ভালো রাখবেন, আমরা আপনাদেরকে ভালো রাখবো, আমরা সবাই মিলে দেশকে ভালো রাখবো। সো এই জায়গায় আমরা সবাই এক। আপাতত আজকের মতো এতটুকুই বললাম। আমার বক্তব্যটা আমি পরিষ্কার করলাম। আমরা দেশটাকে অস্থিতিশীল করতে চাই না। যাদের সাথে গতকালকে অনেকের সাথেই কথা হয়েছে, যারা বলেছেন যে আমাদের এইটার কারণে অনেকে এখানে ৩য় পক্ষ এসে তারপরে বিশৃঙ্খলা তৈরি করতে পারে, অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করতে পারে। এটা আপনারা যেমন বলেছেন, এটা আমিও জানি, আপনাদের কথা মেনে নিলাম। আপনারাও আশা করি আমাদের কথা মেনে নেবেন। তুমি হাকিম হয়ে হুকুম করো, ওজা হয়ে হারো।
অথবা তুমি সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে ঝাড়ো, তুমি মারো, তুমি বাঁচাও। একটা আধ্যাত্মিক মরমিয়া গান। তো এখানে আসলে গানের যে ভাব সম্প্রসারণ এবং যাকে উদ্দেশ্য করে সেই গানটি গাওয়া হয়েছে সেটি আসলে একটা শির্ক। কাজে ওই আলোচনায় যাব না। যিনি গানটি গেয়েছেন বুঝে হোক না বুঝে হোক, তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলেছেন যে তুমি আমাকে বানিয়েছো, তুমি আমাকে মারছো, তুমি আমাকে হাকিমের হুকুম করছো, আবার আমাকে শাস্তি দিচ্ছ, তুমি সর্প হয়ে দংশন করছো, আবার ওজা হয়ে ঝাড়ছো। আমার কি দোষ এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে গড়ায় আছেন সাই। যে এত যত্ন করে এই পৃথিবীটা তুমি তৈরি করেছো কেন? এখানে তো অনেক খেলাধুলা হচ্ছে এবং সব খেলার জন্য তুমি দায়ী। তো এই ইসলামের যে স্পিরিট, সেই স্পিরিটের সঙ্গে এই যে মরমিয়া যে ভাববাদ, এটি চলে না। কিন্তু এটা যদি আপনি আমাদের এই সমাজের জন্য আপনি বলেন, মানুষের জন্য বলেন, সমাজের জন্য বলেন, রাষ্ট্রের জন্য বলেন, তখন এটা অনেকটা যাকে বলা হয় বান্দাদের জন্য এটা প্রযোজ্য হয়ে পড়ে। এখানে মূল যে বিষয়টি সেটি হলো মুনাফিকি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো মানুষকে বা তার অধীনস্থ কাউকে একেবারে ক্ষমতাহীন করে রাখা। তৃতীয়ত হলো কাউকে পুতুল হিসেবে ব্যবহার করা, ক্রিয়ানক হিসেবে ব্যবহার করা, এবং যখন স্বার্থসিদ্ধি হয়ে যায় তখন সেই পুতুলকে ফেলে দেওয়া। এই গানের মর্মার্থ যদি দুনিয়ার রাজাবাদশাদের, দুনিয়ার মাতুব্বরদের, দুনিয়ার মন্ত্রী এমপিদের কিংবা প্রভাবশালী চৌধুরী মোকাদ্দাম পাটোয়ারি যারা আছেন তাদেরকে কেন্দ্র করে আমজনতার জীবনকর্মকে আপনি ভাবেন, তাহলে এই গানের যা মর্মার্থ চোখে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো যেটা বলছিলাম যে এই দুনিয়াতে এই যে মানুষ, একজন মানুষ আর একজনকে ব্যবহার করে, বন্ধুত্বের আবরণে কাছে আসে, শত্রু হয়ে সবল মারে, বন্ধু হয়ে আসে এবং আপনার সব কিছু শেষ করে। পরিবারে যদি আসে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পারিবারিক বন্ধন সব কিছু তছনছ করে দিয়ে তারপরে সে মজা লুটবে, আপনার টাকা নিয়ে যাবে, আপনার পরিবারের নারীদের সর্বনাশ করবে, আপনাকে সামাজিকভাবে পারিবারিকভাবে হেয় করবে এবং একটা সময় আপনাকে মেরে ফেলবে অথবা আপনাকে জেলে পুরে দেবে। এরকম ঘটনা অহরহ আমাদের সমাজে ঘটে। কিছুদিন আগে এক নেতার খুব পেপারে আসলো, তো সেই নেতা পালিয়েছেন আওয়ামী লীগের ভয়ে এবং একটা পরিবার তাকে আশ্রয় দিয়েছে। এখন যে তাকে আশ্রয় দিল তার স্ত্রীর সঙ্গে সেই নেতা অবৈধ প্রণয় শুরু করলো এবং তাকে নিয়ে ফ্ল্যাটিং করছে এবং রাস্তায় একদিন আপত্তিকর অবস্থায় সেই